আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ কালেক্টরেট পাবলিক অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আবু সুফিয়ান, সহকারী শিক্ষক, বাংলা, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সন্ধি নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে দুইটা ক্লাসে আমরা স্বরসন্ধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করব। নিশ্চয় তোমরা কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং আমার কথাগুলো তোমরা খাতায় নোট করে রাখবে। আশা করি তোমাদের উপকারে আসবে। কথা না বাড়িয়ে আজকে আমরা সরাসরি পাঠে যাব। আজকের পাঠের বিষয় আমাদের ব্যঞ্জন সন্ধি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জানব ব্যঞ্জন সন্ধি কি। আমরা ইতিমধ্যে জেনেছি যে সন্ধি হলো ধ্বনি নিয়ে কারবার। ধ্বনি যদি আমি ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি তাহলে সন্ধিটা আমার অনেক সহজ হবে। তো আমরা আমাদের পাঠের যে শেখনফল সেটা আমরা দেখব। আমাদের আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা বলতে পারবে, ব্যঞ্জন সন্ধি নির্ণয়ের কৌশলগুলো ব্যাখ্যা করতে পারবে। একটা কথা আমি প্রায়ই বলি যে বইয়ে যে রুলসগুলো দেয়া আছে সেটা আসলে গদবাঁধা রুলস মুখস্থ না করে আমরা ব্যতিক্রম লাইনে যদি কোনো কৌশলের মাধ্যমে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারি তাহলে সেটা আমাদের অধিক ফলপ্রসূ হবে। এজন্য আমি বারবার বিষয়টা তোমাদের বলি, এটা কৌশলগুলো ব্যাখ্যা করতে পারবে। এরপরে ব্যঞ্জন সন্ধির বিশেষ নিয়মে সাধিত শব্দগুলো, কিছু কিছু শব্দ আছে ব্যঞ্জন সন্ধির সাধিত, কিন্তু এটা বিশেষ একটা নিয়ম। এই বিশেষ নিয়মগুলো কয়েকটা শব্দ আছে তোমাদের পাঠ্যপুস্তকে। এখান থেকে প্রায় পরীক্ষায় আসে, এই শব্দগুলো তোমরা জানতে পারবে। এবং আমরা স্বরসন্ধিতে দেখেছিলাম নিপাতনের স্বর নামে একটা সন্ধি ছিল। আজকে আমরা ব্যঞ্জন সন্ধিতে দেখব যে নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধির সাধিত কিছু শব্দ আছে আমাদের পাঠ্যপুস্তকে, সেগুলো আমরা মনে রাখার যে কৌশল এগুলো জানতে পারব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পাঠে চলে যাব। দেখি আমাদের আজকের প্রথম স্লাইড যে ব্যঞ্জন সন্ধি কি। আমরা জানি, অনেকেই তোমরা জেনে থাকবে যে পূর্বপদের শেষ ধ্বনি যদি ব্যঞ্জন হয়, পরের পদের প্রথম ধ্বনি যদি ব্যঞ্জন হয় তাহলে সেটা ব্যঞ্জন, অথবা পূর্বপদের শেষ ধ্বনিতে স্বর হয়, পরের পদের প্রথম ধ্বনি যদি ব্যঞ্জন হয় তাহলে সেটা ব্যঞ্জন, অথবা প্রথম পদের শেষ ধ্বনি যদি ব্যঞ্জন, পরের পদের প্রথম ধ্বনি যদি স্বর হয় তাহলেও ব্যঞ্জন। আমরা তিনটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো এক পাশে স্বর, এক পাশে ব্যঞ্জন, এক পাশে ব্যঞ্জন আর এক পাশে ব্যঞ্জন, এক পাশে ব্যঞ্জন আর এক পাশে স্বর। এই তিনটা কৌশল আমরা দেখলে বুঝতে পারবো আসলে এর মধ্যে বিশেষ গুণটি কি আছে, বিশেষ বৈশিষ্ট্যটা কি আছে। তাহলে আমরা যদি বোর্ডে একটু লক্ষ্য করি, ব্যঞ্জন
যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন যোগ স্বর, আবার ব্যঞ্জন যোগ স্বর যোগ ব্যঞ্জন। এখানে একটা বিষয় লক্ষণীয় যে কোনো একটা পদে ব্যঞ্জন থাকবে। যদি তোমরা যেভাবে বীজগণিতে কমন বিষয় দেখো, তাহলে কি কমন দেখতে পাবো? এখানে ব্যঞ্জন আছে এই পদের মধ্যে, এই পদের মধ্যে ব্যঞ্জন আছে, এই পদের মধ্যে ব্যঞ্জন আছে। তাহলে একটা বিষয় খেয়াল রাখবে, এই ব্যঞ্জন সন্ধি নির্ণয়ের যে কোনো এক পদে যদি ব্যঞ্জন থাকে তাহলে সেটাই কিন্তু ব্যঞ্জন সন্ধি। দেখো এটার দুই পদই আছে, এটা এক পদে ব্যঞ্জন, এটা এক পদে ব্যঞ্জন, অর্থাৎ আমাদের এটা হলো ব্যঞ্জন সন্ধি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা কিছু উদাহরণ দেখব। দেখেছিলাম স্বরে ব্যঞ্জন, এই যে স্বর ব্যঞ্জন, স্বরে ব্যঞ্জন। স্বরে ব্যঞ্জন কি আছে? পরি যোগ সদ, পর ই। প্রথম পদে সেই ধ্বনি কি আমাদের আছে? পর ই ধ্বনি আছে, আর পরের পদে প্রথম ধ্বনি আছে স। এই তাহলে ই স মিলে কি হলো? পরিচ্ছদ, স্বরে ব্যঞ্জন। এরপরে আমরা দেখব ব্যঞ্জনের স্বর, দিক যোগ অন্ত। এখানে ব্যঞ্জন ধ্বনি ক, আর এখানে অ হলো স্বর। এই ব্যঞ্জন আর স্বর, স্বরে ব্যঞ্জন কি হলো? দিগন্ত। এরপর আমরা দেখব ব্যঞ্জনে ব্যঞ্জন। দুইটা পদে আমাদের কি আছে? ব্যঞ্জন ধ্বনি আছে, সৎ যোগ চিন্তা। এই রস্বইকার কিন্তু আগে নাই, চ এর পরে রস্বইকার, প্রথম আছে চ। তাহলে আমরা খেয়াল করো, এ তো আর চ, এই দুইটাতে ব্যঞ্জন, অর্থাৎ সৎ চিন্তা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানলাম যে ব্যঞ্জন সন্ধিটা কি। আশা করি তোমরা মনে রাখবে। এরপরে আমরা দেখব এই যে ব্যঞ্জন সন্ধি নির্ণয় করি আমরা, এই নির্ণয়ের কিছু কৌশল। এই কৌশলগুলো, এক নম্বর কৌশল তোমরা খাতা কলম নিয়ে লিখে রাখবে। এই কৌশলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, কোনো শব্দে, বিষয়টা ভালো করে লক্ষ্য করো, কোনো শব্দে বর্গের তৃতীয় বর্ণ, আমরা ষষ্ঠ শ্রেণী থেকে বর্গীয় বর্ণগুলো পড়ে আসছি। আমরা জানি ক থেকে ম পর্যন্ত এই বর্ণকে বর্গীয় বর্ণ, এবং ধ্বনিকে কি বলে? বর্গীয় ধ্বনি। 5টা করে লাইন আছে, উপর থেকে নিচ পর্যন্ত এবং ডান থেকে বাম পর্যন্ত। এইটা হলো বর্গীয় বর্ণ। এখন বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি আবার তোমাদেরকে বোর্ডে দেখিয়ে দিচ্ছি বিষয়টা। বর্গীয় বর্ণ কি? ক, চ, ট, ত, প, খ, স, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ, অং, ইয়, মূর্ধন্য ণ, দন্তন্য ন, ম। আমরা দেখেছিলাম এইটা হলো আমাদের এই ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণ ছিল আমাদের বর্গীয় বর্ণ। এখানে বর্গের প্রথম বর্ণ এটা, দ্বিতীয় বর্ণ এটা, তৃতীয় বর্ণ ছিল এইটা, এইভাবে চতুর্থ এবং পঞ্চম। আমাদের সূত্রে বলছে, এই কৌশলে বলছে, কোনো শব্দের মধ্যে যদি বর্গের তৃতীয় ব্যঞ্জন, এখানে আমি ব্যাখ্যা করে দিয়েছি গ, জ, ড, দ, ব, তার মানে এইটা যদি থাকে তাহলে সেই বর্ণের প্রথম ব্যঞ্জন
সন্ধিতে কি হবে, প্রথম ব্যঞ্জন হবে, অর্থাৎ এইটা কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে। আমরা কিভাবে হয়ে যাবে, গয়ের জায়গায় হয়ে যাবে ক, জয়ের জায়গায় হয়ে যাবে তাহলে চ, এইভাবে যদি তৃতীয় ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে সাধারণত তা প্রথম ব্যঞ্জন হবে, এইভাবে আমাদের পরিবর্তন হবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব বিষয়টা কিভাবে ঘটল। অবশ্যই তোমরা মনে রাখবে, কোনো শব্দের মধ্যে যদি বর্গে তৃতীয় ব্যঞ্জন থাকে তাহলে তা প্রথম ব্যঞ্জনে পরিবর্তিত হয় সাধারণত। উদাহরণ দেখব আমরা, সুবন্ত। তাহলে দেখো সুবন্ত শব্দটা আমি যদি এখানে আবার সুবন্ত শব্দ লিখি, সুবন্ত, এই শব্দে আমি দেখলাম এই শব্দের মধ্যে বর্গের তৃতীয় বর্ণ আছে। কি তৃতীয় বর্ণ? ব হলো তৃতীয় বর্ণ, ব আছে। তাহলে এই ব এর জায়গা কে দখল করবে? আমরা কে দেখেছিলাম? প। তাহলে দেখি আমরা ভাঙি, সুপ যোগ অন্ত, সুপ যোগ অন্ত, তাহলে কি হলো? সুবন্ত। বয়ের সাথে কি থাকে? সবসময় নীলিন ধ্বনি অ থাকে, সেই অটা আমরা বের করে নিলাম, থাকলো কি? দন্ত ন ত। তাহলে ব হয়ে গেল প, সুপ, আর বর সাথে অ আছে, আর দন্ত নয়ে ত আছে, এইটা হয়ে গেল আমাদের সুবন্ত। এরপরে নিযন্ত। নিযন্ত আমরা দেখেছিলাম জ ছিল, জ আছে, গ জ, তাহলে গ জ, দুই নম্বর আমাদের জ ছিল, কি হয়ে যাবে এখানে? চ, ক চ হয়ে যাবে, ক চ। তাহলে নিযন্ত শব্দটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা কি পাবো? জয়ের জায়গা দখল করে নেবে কে? জ হলো বর্গের তৃতীয় বর্ণ, তাহলে এই তৃতীয় বর্ণের জায়গায় কি হবে? জয়ের জায়গায় চ হবে। তাহলে নিচ যোগ অন্ত, নিচ যোগ অন্ত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এ জাতীয় শব্দগুলো আশা করি এখন ব্যাখ্যা করতে পারবে। এরপরে 2 নম্বর কৌশল তোমরা লিখে রাখবে। 2 নম্বর কৌশলে বলা হয়েছে যে কোনো শব্দে দয়ে ধ থাকলে, কোনো শব্দে দয়ে ধ থাকলে তাহলে কি হবে? দয়ের পরিবর্তে খণ্ডত্ব এবং ধয়ের পরিবর্তে কি হবে? হ হবে। এখন আমরা উদাহরণ দেখব। তাহলে আমাদের কৌশল, যদি কোনো শব্দের মধ্যে সাধারণত ধ থাকে, দয়ে ধ থাকে, তাহলে সেটাকে দয়ের পরিবর্তে কি হবে? খণ্ডত্ব, আর ধয়ের পরিবর্তে হবে সেটা হ। দেখো উদ্ধার, আমরা 2 নম্বর কৌশলে আসছি। 2 নম্বর কৌশলে দেখো উদ্ধার শব্দটা, উদ্ধার, দয়ে ধয় আকার র, এই শব্দটা যদি আমি ব্যাখ্যা করি তাহলে এই কৌশল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো যে দয়ে ধ, এই তো আমাদের দয়ে ধওয়ালা শব্দ পেয়েছি, তাহলে কি হবে? দয়ের পরিবর্তে হবে, দয়ের পরিবর্তে হবে খণ্ডত্ব উত, আর ধয়ের পরিবর্তে হবে, ধয়ের পরিবর্তে হবে কি? হ। তাহলে যোগ হয়া, হ দিলাম, ধয়ের পরিবর্তে হ দিলাম, আকার আছে, আকার দিলাম, কি আছে? র আছে, তাহলে উদ্যোগ হার, উদ্ধার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই পারবে। এরপরে আমরা আরও শব্দ দেখব, তদ্ধিত। তাহলে আমাদের কৌশলগতভাবে দয়ে ধওয়ালা শব্দ আমরা পেয়েছি, এবং এই দয়ে ধওয়ালা শব্দগুলো আমরা কি করব? দয়ের পরিবর্তে খণ্ডত্ব আর ধয়ের পরিবর্তে হ। তদ্ধিত শব্দটা আমরা দেখব, ত দয়ে ধয়ে রস্বইকার ত, তদ্ধিত, তদ্ধিত। তাহলে কি দিলাম? ত লিখলাম, দয়ের পরিবর্তে কি? খণ্ডত্ব, ধয়ের পরিবর্তে হ,
তাহলে এইটা খণ্ডত্ব দিলাম তৎ, তাহলে এটা দিলাম হ, হর সাথে কি আছে এই রস্বইকার তৎ যোগ আর কি আছে ত, তৎ যোগ হিত, তদ্ধিত। তোমরা নিশ্চয় বুঝতে পারছো। এবং এখানে একটু ব্যতিক্রম আছে, যদি পদ্ধতি শব্দ আসে তোমাদের, তাহলে এই পদ্ধতি শব্দটা কিন্তু দয়ের পরিবর্তে খণ্ডত্ব, ধয়ের পরিবর্তে হ হবে না। এখানে কি হবে দেখো, পদ্ধতি শব্দটা একটা ব্যতিক্রম, তাহলে এখানে ব্যতিক্রমটা আমরা একটু লিখে রাখবো, মনে রাখবো। পদ্ধতি সূত্র হিসেবে পদ হওয়ার কথা ছিল, কিন্তু ব্যতিক্রমে বলা হয়েছে যে এটা কি পদ, পদই থাকবে, পদ যোগ হতি, পদ যোগ হতি, পদ্ধতি। এটা ব্যতিক্রম, তোমরা খেয়াল করবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 3 নম্বর কৌশলে যাব। দেখো 3 নম্বর কৌশলে বলা হয়েছে কোনো শব্দের মধ্যে যদি মূর্ধন্য ষয়ের ট থাকে, এমন কোনো শব্দ তোমাকে সন্ধি বিচ্ছেদ করে দেওয়া হলো, সেখানে তুমি দেখলে একটা সিমটম কি মূর্ধন্য ষয়ের ট, তাহলে কি হবে মূর্ধন্য ষয়ের ট যদি থাকে তাহলে মূর্ধন্য ষয়ের ত হবে। কি হবে যদি ভাঙ্গি তাহলে কি হবে মূর্ধন্য ষ, আর কি হবে ট এর পরিবর্তে হবে ত। দেখো আমাকে শব্দ দেওয়া হলো কৃষ্টি, কৃষ্টি এই শব্দ দেওয়া হলো যে সন্ধি বিচ্ছেদ করতে। তাহলে আমরা কৌশল কি দেখলাম, মূর্ধন্য ষয়ের টওয়ালা শব্দ থাকলে মূর্ধন্য ষ যোগ ত হয়, কৃষ যোগ ট এর জায়গা কি হবে, এই কি লিখলাম মূর্ধন্য ষ লিখলাম, ট লিখলাম, তাহলে কি ট এর জায়গা কি হবে ত, আর কি আছে রস্বইকার আছে, আমরা রস্বইকার দিয়ে দিলাম, কৃষ যোগ তি, কৃষ্টি। এরপর আমরা দেখব বৃষ্টি, তাহলে একইভাবে আমাদের হবে বৃষ যোগ তি, বৃষ্টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আকৃষ্ট, আকৃষ্ট শব্দ দেখো আকৃষ যোগ ট এর পরিবর্তে শুধু হবে কি ত। এরপরে আমরা 4 নম্বর কৌশল দেখব। দেখো 4 নম্বরে বলা হয়েছে মূর্ধন্য ষয়ের ঠ যদি কোনো শব্দের মধ্যে থাকে, এই সিমটম যদি তোমরা দেখো তাহলে মূর্ধন্য ষ যোগ থ হবে, ঠ এর স্থলে কি হবে থ। তাহলে আমরা কিছু শব্দ বোর্ডে দেখব। দেখো ষষ্ঠ, তাহলে মূর্ধন্য ষ, মূর্ধন্য ষয়ের ঠ, এই ষষ্ঠ শব্দটা আমরা কৌশলগত দেখেছিলাম মূর্ধন্য ষওয়ালা শব্দ, তাহলে মূর্ধন্য ষ দেখলাম, তাহলে মূর্ধন্য ষ এটা লিখলাম মূর্ধন্য ষ, আর একটা মূর্ধন্য ষ, শস যোগ এই ঠ এর পরিবর্তে কি দিলাম থ, শস যোগ থ, ষষ্ঠ। এরপরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা 5 নম্বর কৌশল দেখবে। 5 নম্বর কৌশলে বলা হয়েছে যে কোনো শব্দে দ্বিত্ব ব্যঞ্জন অর্থাৎ 2 বার উচ্চারণ করা হয়, 2টা ব্যঞ্জন আছে, সেইগুলোকে আমরা কি বলি দ্বিত্ব ব্যঞ্জন। 2টা ব্যঞ্জন যদি থাকে এরকম শব্দ যদি তোমাকে সন্ধি বিচ্ছেদ করতে দেয়া হয়, তাহলে আমরা কি করব, প্রথম ব্যঞ্জনের স্থলে কি দেব খণ্ডত্ব দেব। 2টা ব্যঞ্জনওয়ালা শব্দ যদি তোমাকে সন্ধি বিচ্ছেদ করতে দেওয়া হয়, তাহলে আমরা কি করব, প্রথমের জায়গায় খণ্ডত্ব আর পরেরটা ওইভাবেই থেকে যাবে। আমরা স্লাইডে দেখো খণ্ডত্ব, এবং আমরা কিছু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। উল্লাস শব্দটা দেখো এটা দ্বিত্ব ব্যঞ্জন, মাঝখানে যে ল শব্দটা আছে ল বর্ণ, ল বর্ণটা 2 বার উচ্চারণ করা হচ্ছে উল্লাস। এই উল্লাস শব্দটা দেখো, তাহলে আমরা অতি সহজেই এটা ব্যাখ্যা করতে পারবো। দেখি আমরা বোর্ডে উল্লাস, উল্লাস। আমাদের কৌশল কি ছিল, কোনো শব্দের মধ্যে যদি দ্বিত্ব ব্যঞ্জন থাকে তাহলে সেই দ্বিত্ব ব্যঞ্জনের প্রথম ব্যঞ্জনের স্থলে কি হবে খণ্ডত্ব। নিশ্চয় তোমরা মনে রেখেছো। তাহলে আমি কি দেব, প্রথম ব্যঞ্জন এইটার স্থলে কি দিলাম খণ্ডত্ব,
উত। তারপরে কি থাকলো? থাকলো লাশ, লয়াকার দন্তস্ব, লাশ, উত যোগ লাশ। এরপরে আমরা শব্দ দেখব উড্ডিন। ঠিক এমনিভাবে দেখো দ্বিতীয় ব্যঞ্জন অর্থাৎ ড এই বর্ণটা দুইবার উচ্চারণ করা হয়েছে। এই ড বর্ণটা প্রথম ড এর পরিবর্তে কি দিলাম? খণ্ডত্ব, উট। এই ড এভাবেই থেকে গেল, তাহলে উত যোগ দিন, উদ্দিন। এরপরে দেখো উন্নয়ন। একইভাবে আমরা শুধু এই কৌশলটুকু যদি একবার আয়ত্ত রাখতে পারি, তাহলে এই জাতীয় যে অসংখ্য শব্দ আছে এই শব্দগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। তো বন্ধুরা, এরপরে দেখো এর কিন্তু ব্যতিক্রম আছে। যেরকম সোজা পথে যাওয়া যায়, একটু বাঁকা পথও আছে। দেখো বিপজ্জল, এই বিপজ্জল শব্দটা তো কিন্তু এই যে কৌশলের মধ্যে পড়ে। কি পড়ে? আমরা কৌশল কি বলেছিলাম? যদি কোনো শব্দে দ্বিতীয় ব্যঞ্জন থাকে তাহলে সেটা কি হবে? প্রথম ব্যঞ্জন ছিল খণ্ডত্ব। যদি আমরা এটা করতে যাই, এই শব্দটাতে আমাদের কি হবে? ওই খণ্ডত্ব দিলে কি হবে? ভুল হবে। এখানে কি হবে? ব্যতিক্রম শব্দ বি প জয়ে জ ল, এই শব্দটা আমাদের ওই মূল যে কৌশল ওইভাবে হবে না। এটা একটু খেয়াল করবে, ব্যতিক্রম। এটা কি হবে? বিপদ, বিপদ হবে, বিপদ যোগ জল। আমরা ওই তোমার মৌলিক শব্দ সাধিত শব্দের মধ্যে দেখেছিলাম যে যে শব্দকে ভাঙা যায় সেটা ছিল সাধিত, আর ভাঙা যায় না সেটা ছিল মৌলিক। ঠিক এমনিভাবে দেখো ভাঙা কিন্তু যায়, কিন্তু ভাঙলে কি থাকে না? অর্থবোধ। মা শব্দটা ভাঙলে ম যোগ আ, ভাঙা যায় কিন্তু অর্থবোধ কিছু থাকে না। এই জন্য আমি যদি ওই রুলস হিসেবে, যদি কৌশল হিসেবে বিপদ লিখি, বিপদ লিখি, তাহলে কিন্তু বিপদ, বিপদ লিখলেই এই বিপদ এমন শব্দ আমার নির্বাচন করতে হবে সেটা অর্থবহ। বিপদ শব্দ কোনো অভিধানে নাই। এই জন্য আমাদের ব্যতিক্রম হিসেবে বিপদ থেকে যে জালটা হচ্ছে, যে পেঁয়াজটা ঘোরটা হচ্ছে, সেটা হলো বিপদ জল, বিপদ যোগ জল। এমনিভাবে আরও কিছু দেখব, তৎছবি। দেখো এই তৎছবিও কিন্তু দ্বিতীয় ব্যঞ্জন। এই স আর ছ, এই দুইটা ব্যঞ্জন একত্র হয়ে চয় ছ হয়েছে। এখানে দেখো ওই আগের যদি মূল আমরা কৌশল অবলম্বন করতাম তাহলে কি থাকলো? তৎ যোগ ছবি, কিন্তু সেখানে তার না হয়ে তদ যোগ ছবি, তৎছবি মানে তার মতো ছবি। ঠিক এরকম বিপজ্জনক, বিপজ্জনক শব্দটা দেখো জয়ে জ আছে, অর্থাৎ দ্বিতীয় ব্যঞ্জন আছে এখানে। এই দ্বিতীয় ব্যঞ্জন থাকার সত্ত্বেও আমরা ওই বিপদ ত দিয়ে লিখিনি, কেননা বিপদ মূল শব্দ হলো বিপদ, তার থেকে আসছে বিপজ্জনক। বিভিন্ন বৈদ্যুতিক তোমার ট্রান্সফরমারের লেখা থাকে যে বিপজ্জনক, এরকম তোমার ছবি দেওয়া থাকে মানুষের, বিপজ্জনক একটা কঙ্কালের এরকম কোর্স চিহ্ন দিয়ে লেখা থাকে বিপজ্জনক, বিভিন্ন জেনারেটরে, বিভিন্ন বৈদ্যুতিক লাইনে। তাহলে আমরা এই ব্যতিক্রম এই শব্দগুলো আমরা মনে রাখবো, বিপজ্জল, তৎছবি আর বিপজ্জনক। আর কি আছে? তজ্জন্য। এই তজ্জন্য শব্দটা কি হলো? তদ জন্য মানে তার জন্য। তোমরা এই শব্দগুলো বেশি আমরা লক্ষ্য করি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখাগুলোতে, এই কঠিন শব্দগুলো আমাদের ওখানে দেখা যায়। বিপজ্ঝঞ্ঝা, বিপজ্ঝঞ্ঝা, দেখো এখানেও কিন্তু দ্বিতীয় ব্যঞ্জনের একবারে
জয় জয়কার, রম রম অবস্থা দ্বিত্ব ব্যঞ্জনের। তারপরও আমাদের এখানে একটু ব্যতিক্রম হিসেবে এটা আমরা এরকম দিলাম। আর দেখো বিপশ্চিন্তা, এই বিপশ্চিন্তা শব্দটা দেখো মনে হয় ভুল ভুল মনে হয়, তাই না? কিন্তু এই শব্দটা আসলেই বিপদ থেকে চিন্তা, এই দুটো সন্ধি করে হয়েছে আমাদের বিপচ্চিন্তা। এরপরে তৎচিত্র, তৎচিত্র ছয় ছ ছিল, ঠিক একইভাবে খণ্ডত্ব না হয়ে আমাদের কি হলো, দ হয়ে গেল। তৎচিত্র মানে সেই রকম চিত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চয়েস হ নামে একটা ব্যতিক্রম নিয়ম দেখব। চয়েস হ তোমরা লিখে রাখো, চয়েস হ এর ব্যতিক্রম। চয়েস হ এর ব্যতিক্রম, স্বরধ্বনির পর স থাকলে কি হয়, চয়েস হ হয়। একটা বিষয় লিখে রাখবে, স্বরধ্বনির পর যদি স থাকে তাহলে সেটা কি হবে, চয়ে স হবে। আমরা উদাহরণে দেখব পরিচ্ছেদ। দেখো পরিচ্ছেদ শব্দটার প্রথম বর্ণের প্রথম পদের শেষ ধ্বনি হলো স্বরধ্বনি। পরিচ্ছেদ, এই শব্দটা প্রথম পদের শেষ ধ্বনি কি, পরি, প র ই, পরি, সেই ধ্বনি পরি। তারপরে সদ, এই স্বরধ্বনি আর স এই দুইটা মিলে কি হলো, চয়েস। পরিযোগ সদ, পরিচ্ছেদ, পরিযোগ সেদ, সেদ, পরিযোগ সেদ, তাহলে পরিচ্ছেদ। তাহলে আমরা ব্যতিক্রম আর একটা নিয়ম শিখলাম, যদি স্বরধ্বনির পরে যদি স থাকে তাহলে কি হবে, সেটা আমাদের চয়ে স হবে। ঠিক এভাবে অনুচ্ছেদ, দেখো নয়ের পরে উ স্বরধ্বনি তারপর স, তাহলে কি হলো, এই স্বরধ্বনি স্বরে মিলে হলো চয়ে স। তারপরে কথাচ্ছলে, দেখো কথা আ আর স, এই স্বরধ্বনি আর স কি হলো, চয়ে স হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 6 নম্বর কৌশল নিয়ে আলোচনা করব। দেখো কোনো শব্দের মধ্যে যদি নাসিক্য বর্ণ, আমরা এই আমাদের বর্গীয় ব্যঞ্জনের 5 নাম্বার যে ধ্বনিগুলো ছিল সেটা হলো নাসিক্য ধ্বনি অং, ইয়, মূর্ধন্য ন, দন্তন্য ন, ম। এই ধ্বনিগুলো একটু আলাদা। এই ধ্বনিগুলো নাক আর মুখ এই দুটার মিলিত দোতনায় উচ্চারিত হয়, সরাসরি নাক দিয়েও হবে না, সরাসরি মুখ দিয়ে হবে না, দুইটা। দেখো এই বর্ণগুলো যদি অং, ইয়, দন্তন্য ন, মূর্ধন্য ন এইগুলো থাকে, অর্থাৎ নাসিক্য বর্ণ থাকে, তাহলে কি হবে, সেখানে ম হয়। কি হয়, ম হয়। এখন দেখো সঞ্চয়, ইয় চ অন্তস্থ, সঞ্চয় শব্দটার যদি এখানে কি শব্দ আছে, এখানে আছে ইয় যোগ চ, তাহলে এখানে নাসিক্য ধ্বনি আছে। কি আছে, নাসিক্য বর্ণ আছে ইয়, তাহলে এই নাসিক্য বর্ণর জায়গায় কি হবে, ম হবে। এইটা যদি এই নাসিক্য বর্ণস্থলে যদি ম হয় তাহলে আমরা কি দেব, সম যোগ, এখানে এটা ভাঙলে কি হয়, ওটা হয়। তাহলে এই চ দিলাম আর অন্তস্থ দিলাম, সংযোগ চয়, সঞ্চয়। তারপরে দেখো সন্তাপ, স দন্ত নয় তয় আকার প, এই শব্দটা কি হলো, আমাদের নাসিক্য ব্যঞ্জন আছে, তাহলে নাসিক্য ব্যঞ্জন ইকুয়াল টু কি, ম দেব। এখানে কি দেব, আমরা ম দেব। তাহলে সম যোগ ত আছে, আকার আছে, প আছে, অর্থাৎ তাপ শব্দটা আছে। কি হলো, সম যোগ তাপ, সন্তাপ। শঙ্কা শব্দ একইভাবে আমরা ব্যাখ্যা করব, শঙ্কা। প্রিয় শিক্ষার্থী, উঁ ক আছে, এই উঁর কারণে কি হলো, ম হলো,
এই উমার কারণে ম হলো, তারপরে কা আছে আমাদের, কা কাই থেকে গেল, তারপরে শঙ্ক হয়ে গেল। এরপরে আমরা দেখব বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি মনে রাখার কৌশল। আমাদের পরীক্ষায় প্রায়ই এটা আসে যে নিচের কোন শব্দটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি। সামান্য 4-5টা শব্দ আছে, দেখো এই শব্দের মধ্যেই ঘুরিয়ে পেঁচিয়ে বারবার পরীক্ষায় আসে। তোমাদের এটা মনে রাখার জন্য বিশেষ নিয়মে, এখানে আরেকটা বিষয় মনে রাখবে, এই বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন আবার নিপাতনে সাধিত ব্যঞ্জন, এই দুইটাতে আবার পেঁয়াজ লাগে। এই দুইটা পেঁয়াজ জট খোলার জন্য তোমাদের আমি একটা বাক্য আকারে করেছি। এই একটা বাক্য যদি তোমরা মনে রাখতে পারো, যে কোনো একটা বিষয় মনে রাখার জন্য একটা থিম কল্পনা করতে হবে। সেই থিমটা তুমি যদি একবার আত্মস্থ করতে পারো, সেইটা যদি তোমার অন্তরে ধারণ করতে পারো, তাহলে সেই বিষয়টা তুমি কি করতে পারবে, মনে রাখতে পারবে। দেখো বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনের, আমি এখানে বলছি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধি মনে রাখার কৌশল। এখন বাক্যটা আমার শুরু হলো, ওই মনে রাখার কৌশলের বাক্য শুরু হলো বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনের সংস্কৃত শব্দগুলো পরিষ্কারভাবে সংস্কারের জন্য উত্থাপন করায় এক পরিষ্কৃত সংস্কৃতির উত্থান ঘটে। যদিও বাক্যটা কঠিন হয়ে গেছে, তারপরও দেখো আমরা লাল পয়েন্ট করেছি, আমরা নিচে লাল আন্ডারলাইন করা আছে যে শব্দগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা শব্দ আছে আমাদের বইয়ে। এই 7টা শব্দের মধ্যে কিন্তু পরীক্ষা আসে যে নিচের কোনটি। এই 7টা শব্দ কিন্তু অনেক সময় আমরা গুলিয়ে ফেলি। তাহলে আমরা যদি বাক্য আকারে দেখি তাহলে আমাদের এটা সহজেই মনে রাখা সহজ হবে। দেখো আমার সাথে তোমরা আবার বলো, বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জনের সংস্কৃত শব্দগুলো পরিষ্কারভাবে সংস্কারের জন্য উত্থাপন করায় এক পরিষ্কৃত সংস্কৃতির উত্থান ঘটে। তাহলে এই সংস্কৃত শব্দ আছে যেগুলো, সেইগুলো কি পরিষ্কারভাবে সংস্কার করব। আমি এই শব্দগুলো কী করব, আবার সংস্কার করব। কেমন করে সংস্কার করব, পরিষ্কারভাবে সংস্কার করব। এই সংস্কারের জন্য উত্থাপন করে, মনে করো তুমি কোর্টে উত্থাপন করলে, অথবা তুমি সংসদে উত্থাপন করলে, যে কোনো এক জায়গায় তুমি উত্থাপন করলে যে এই শব্দগুলো কী করব, আমি পরিষ্কারভাবে সংস্কার করতে চাই। এটা একটা থিম, কল্পনা। এক পরিষ্কৃত সংস্কৃতির উত্থান ঘটে, তাহলে কি হলো, সুন্দর পরিষ্কৃত সংস্কৃতির উত্থান ঘটে। আশা করি তোমরা লিখে রাখবে এইভাবে, এবং এই 7টা শব্দ তোমরা মনে রাখবে। এরপরে দেখবো আমরা, দেখো পরিযোগকার, পরিষ্কার, এই শব্দগুলো আসলে কেমনে মানে সন্ধি হল আমাদের, কিন্তু এই শব্দগুলো আছে, এই যে পরিষ্কার আছে এখানে, তারপরে সংস্কৃত, সংস্কৃত, এই সংস্কৃত এভাবে আছে। কিন্তু এবার আমরা দেখব নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, এরপরে আগে আমরা দেখেছিলাম নিপাতনে স্বর, আজকে আমরা দেখব নিপাতনে ব্যঞ্জন। দেখো এখানেও আমরা একটা কৌশল করে এই শব্দগুলো মনে রাখবো। দেখো কয়টা শব্দ আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টা শব্দ আমরা একটা থিম দিয়ে মনে রাখবো। থিমটা হলো, দেখো আমরা দিন বৃহস্পতিবার, মনে করো একটা বৃহস্পতিবার, একাদশ অথবা ষোড়শ মিলে কী হলো, 11 জন অথবা 16 জন মিলে, 16 জন মিলে কী হলো, বনস্পতির গোষ্পদ ধ্বংস করতে। বনস্পতি একটা ব্যক্তিকে কল্পনা করো, বনস্পতি একটা ব্যক্তি, সেই ব্যক্তির কি একটা গোষ্পদ মানে গরুর সম্পদ আছে, এরকম একটা খামার আছে মনে করো, থিম, গোষ্পদ ধ্বংস করেছে। তাহলে বৃহস্পতিবার কি করছে, একাদশ অথবা ষোড়শ মিলে কি বনস্পতির গোষ্পদ ধ্বংস করছে। বনস্পতি তোমার একজন ব্যক্তির নাম, তার গরুর খামার মনে করো নষ্ট করছে। তাই পতঞ্জলি মনীষা, পতঞ্জলি মনীষা, এটা দুইজন নাম ধরো, দুইজন ব্যক্তির নাম, মেয়ে মানুষ দুইজন। মনীষা কী করলো, তস্করকে চেনে
চোরকে চিনে, তস্কর মানে চোর, চিনে আশ্চর্য হয়ে পরস্পর তাকায়। আমরা এখানে একটা থিম মনে করি যে বনস্পতির এই গরুর সম্পদগুলো নষ্ট করে, এই নষ্ট করে কে করে এটা ধরতে পারে না কেউ। কিন্তু এক সময় ওই মনীষা আর কি পতঞ্জলি এই দুইজন দেখলো যে সমাজের এমন কিছু কিছু ভালো ছেলেরা এই সম্পদগুলো নষ্ট করছে, যাতে তারা আশ্চর্য হয়ে গেছে। বলে কি রে যে এই ছেলেগুলোর মধ্যে এই কাজ, এই জন্য দেখো তস্করকে চিনে আশ্চর্য হয়ে পরস্পর তাকায়। আমরা যখন কোনো বিষয় জিনিস দেখে অবাক হই, তখন কিন্তু আমাদের মুখের ভাষা থাকে না, তখন আমরা পরস্পর তাকাই এবং মনের মধ্যে খুব একটা অবাক কাণ্ড ঘটে যায়। ঠিক এমনিভাবে বৃহস্পতিবার 11 অথবা 16 মিলে, তাহলে গত বৃহস্পতিবার 11 জন অথবা 16 জন মিলে কি করছে? বনস্পতির গোষ্পদ ধ্বংস করেছে। বনস্পতি ব্যক্তি তার গোষ্পদ ধ্বংস করেছে। আচ্ছা, তাই পতঞ্জলি ব্যক্তি ও মনীষা এই দুজন ব্যক্তি কি করলো? তস্করকে চিনে আশ্চর্য হয়ে পরস্পর তাকায়। এরপরে দেখো 11 শব্দটা আমরা এর আগেও দেখেছিলাম। এই 11 এই শব্দটা 1+10, এটা কেমনে সন্ধিটা হলো এটা বলা যাবে না, এটা নিপাতনে সিদ্ধ। এইটা অর্থ কোনো নিয়ম মানে না, কোনো নিয়মের অধীনে নয়, এটা আলাদা একটা বিশেষ বৈশিষ্ট্য। বৃহস্পতি তাহলে কি হলো? বৃহৎ যোগ পতি, পতঞ্জলি পতৎ যোগ অঞ্জলি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা আজকে ব্যঞ্জন সন্ধির যে কৌশলগুলো আলোচনা করলাম তোমরা এগুলো লিখে রেখেছো এবং মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেছো। এখন আমি এই স্লাইডে তোমাদের বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজগুলো খাতায় লিখে রাখবে। আমরা যে কৌশলগুলো আলোচনা করলাম এবং যে শব্দগুলো এখানে সন্ধি বিচ্ছেদ করে দেখানো হলো, সেই শব্দগুলো বাদ দিয়ে প্রত্যেকটা কৌশল থেকে কমপক্ষে কি করবে? 2টি করে শব্দ সন্ধি বিচ্ছেদ করে রাখবে। আমাদের স্কুল যখন খুলবে তখন আমরা এটা দেখব। আলোচিত কৌশলগুলোর প্রতিটি থেকে কমপক্ষে 2টি করে শব্দ সন্ধি বিচ্ছেদ করবে, যে শব্দগুলো উদাহরণে দেয়া হয়েছে সেগুলো ব্যতীত। আজ আর নয়, অন্যদিন আবার দেখা হবে অন্য পাঠে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।